গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প খগার মা, রচনা বনফুল। আমাদের বাড়িতে সন্ধ্যার সময় বৈঠকখানায় রোজ আড্ডা বসে একটা। নানা বিষয়ের আলোচনা হয় তাতে। পাশের বাড়ির কেচ্ছা থেকে শুরু করে ক্রুশ্চেভ, নেহেরু, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, কালোবাজার, উদ্বাস্তু সমস্যা কিচ্ছু বাদ যেত না। আমরা ক্ষিতীশবাবুর কলেজে পড়া মেয়ের অসবর্ণ বিবাহ নিয়ে মাথা ঘামাচ্ছিলাম কয়েকদিন থেকে, কিন্তু সেটা চাপা পড়ে গেল চীন ভারত সীমান্তে লাল ফৌজের হুমকিতে। যদিও ম্যাকমোহন লাইন সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা খুব স্পষ্ট ছিল না, তবু তাতে আমাদের আলোচনা আটকায়নি। ওই নিয়েই আমরা কদিন ধরে জাবর কাটছিলাম। এমন সময়ে জগন্নাথবাবু উকিল হঠাৎ একদিন একটা নতুন বিষয় উত্থাপন করলেন। প্রফেসর ধীরেনবাবুর দিকে চেয়ে বললেন, আচ্ছা মশাই, বলুন তো, আর্টের সঙ্গে সত্যের সম্বন্ধ কি? যা সত্য তাই কি আর্ট পদবাচ্য? সাহিত্যের অধ্যাপক ধীরেন ভৌমিক বললেন, না, নট নেসেসারিলি। সত্যের ওপর আর্টিস্টের কল্পনার জাদুর স্পর্শ না লাগলে তা আর্টের সম্মান পাবে না। নিরলঙ্কার সত্য বিজ্ঞান বা দর্শনের এলাকায় সমাদৃত। আর্টের এলাকায় আসতে হলে তাকে অলঙ্কার পড়তে হবে, আর সে অলঙ্কার পড়াবার জন্মগত অধিকার আছে একমাত্র কবির। কবি কাকে বলবেন? যিনি রসস্রষ্টা তাঁকে। রস কি বস্তু? যা রসিকের চিত্তে আনন্দ উৎপাদন করে। ওটা থেকে কিছু বোঝা গেল না। ধরতে ছুঁতে পারা যায় এমন কোনো সংজ্ঞা নেই রসের। সংস্কৃত একটা আছে, কিন্তু সেটা আরো কটমটো মনে হবে। বলবো? বলুন শুনি। সত্য দ্রেকাদখণ্ড স্বপ্রকাশানন্দ চিন্ময়, বেদান্তর স্পর্শ শূন্য ব্রহ্মসাদ সহোদর। মানেটা বুঝিয়ে দিন। রস হচ্ছে সত্যদ্রেকধারী, অখণ্ড, স্বপ্রকাশ, আনন্দস্বরূপ চিন্ময়, জড়বস্তু নয়। বেদান্তর স্পর্শশূন্য মানে রসিক যখন এই রস আস্বাদন করেন, তখন অন্য কোনো বেদ্য মানে জ্ঞানগম্য বস্তু রসিকের চিত্তকে আর স্পর্শ করতে পারে না। এমনকি রস আস্বাদনের সময় রসিক আত্মহারা হয়ে নিজেকেও ভুলে যান। আচ্ছা, অখণ্ড কথাটার মানে কি? দেশকালের গণ্ডি তাকে খণ্ডিত করতে পারে না। সর্বকালে সর্বদেশে সে রস আস্বাদন করে রসিকরা সমান আনন্দ পান। যে সত্য নিয়ে বিজ্ঞানের কারবার তা মাঝে মাঝে বদলাতে পারে, কিন্তু রসের চেহারা কখনো বদলায় না। ব্রহ্মসাদ সহোদর ব্যাপারটা কি? ব্রহ্মের উপলব্ধি করে জ্ঞানীরা, যোগীরা, ভক্তেরা যে আনন্দ লাভ করেন, কাব্যরস সৃষ্টি করে এবং আস্বাদন করেও ঠিক সেই আনন্দ লাভ করেন স্রষ্টা এবং রসিক। তাই একে ব্রহ্মসাদের সহোদর বলা হয়েছে। লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট যোগুবাবু অধীর হয়ে পড়েছিলেন। এ কি কচকচি শুরু করলেন আপনারা মশাই? আমি তো রস মানে বুঝি হয় ফলের রস, না হয় রসগোল্লার রস। হঠাৎ বিদঘুটে রসের আমদানি করলেন কেন? বলছি। জগন্নাথবাবু পকেট থেকে নস্যির ডিবে বার করে একটিপ নস্যি নিয়ে বললেন, একজন রসিকের সঙ্গে একজন আর্টিস্টের মোকদ্দমা বেঁধেছে, তাই ব্যাপারটা জেনে নিচ্ছিলুম। কোন আর্টিস্ট? সচ্চন্দ্র সুর, নাম শুনেছেন নিশ্চয়? হ্যাঁ,
আজকাল তো খুব নাম করেছে ছোকরা, শুধু এদেশে নয় বিদেশেও। আচ্ছা, সচ্চন্দ্রসুর নামটা ও নিজেই নিয়েছে বুঝি? ঠিক ধরেছেন, ওর আসল নাম ভগেশ্বর। ভগা ভগা বলে ডাকতো সবাই। ওর বাবাকেও আপনারা হয়তো চেনেন অনেকে। নগা শেখরার খুব নাম ডাকছিল এককালে। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের সময় জড়োয়ার সেট তো ওই করেছিল। চমৎকার হাত, ওরকম কারিগর দুর্লভ আজকাল। নগাসুরের দুই ছেলে ভগা আর খগা। বাপের দুটো গুণ ওরা দু ভাই ভাগ করে নিয়েছিল। ভগা হলো আর্টিস্ট আর খগা হলো মিস্ত্রি। ভগা কিছু লেখাপড়া শিখেছিল, সে আর্ট স্কুলে গেল। খগাটা ছিল বকাটে গোছের, স্কুলে ক্লাসে উঠতে পারত না। তাই নগেন শেখরা ওকে একটা ওয়ার্কশপে ঢুকিয়ে দিয়েছিল। ওখানে বছর তিনেক থেকে সে ভালো একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে বেরুলো। যদিও একই বৃক্ষের ফল, কিন্তু দুজনের মধ্যে স্বভাবে এবং চেহারায় আকাশ পাতাল তফাৎ। ভগা আর্ট স্কুলে পড়বার সময় যে সমাজে মিশেছিল, সে সমাজে তার বাপ নগা বা ভাই খগা খাপ খেত না। সে সমাজের লোকেরা একটু উগ্র রকম, আধুনিক। ধুতি চাদর বর্জন করেছিল তারা অনেক আগেই। ভগাও তাদের অনুসরণ করত। তাদেরই নকলে ঢিলে পায়জামা পরত, আর তার উপরে পরত এক অদ্ভুত ধরনের জামা। তার উপরটা ডবল ব্রেস্টেড মির্জাইয়ের মতো, আর নিচেটা খুব লম্বা, হাঁটু ছাড়িয়েও প্রায় বিগত খানেক লম্বা। লম্বা চুলে তেল দিত না, নাকি সুরে ন্যাকা ন্যাকা কথা বলতো। পায়ে থাকতো সুরতোলা নাগরা, আর মুখে থাকতো লম্বা সরু পাইপে লাগানো সিগারেট। ভগার চেহারাও ছিল খুব লিকলিকে। আর খগেশ্বর মানে খগা ছিল ঠিক এর উল্টো, গাঁট্টা গোট্টা গরিলার মতো। পরিধানে খাকি ছেঁড়া হাফ প্যান্ট আর হাফ শার্ট, প্রায়ই তাতে তেলকালি লাগা থাকতো। মাথার চুল ঝাঁকড়া, মুখ ঝাঁকড়া, ভুরবো ঝাঁকড়া, তেলে আর ময়লায় জট পাকানো। পায়ে শতচ্ছিন্ন একজোড়া ডারবিশু। সিগারেট টিগারেট ধার ধারত না সে, গাঁজা খেত। কিন্তু মিস্ত্রি ছিল খুব ভালো, একটা বড় ইলেকট্রিক কন্ট্রাক্টরের ফার্মে কাজ করত। যোগীবাবু আবার অধীর হয়ে উঠলেন। আরে মুদ্রা কথাটা চট করে বলে ফেলুন না, অত ভনিতা করছেন কেন? ভনিতা করছি কারণ সবটা খুলে না বললে অধ্যাপক মশাই জিনিসটার মর্মগ্রহণ করতে পারবেন না। ওর মতটা আমি জানতে চাই। এবার ভগার মানে স্বচ্ছন্দসুরের আর্ট সম্বন্ধে কিছু শুনুন। স্বচ্ছন্দসুরের বিশেষত্ব হচ্ছে ওর অনন্যতা, অর্থাৎ অরিজিনালিটি। ও সোজা চোখে কিছু দেখে না, বাঁকা চোখে দেখে। ওর আঁকা কয়েকটা ছবি আমি দেখেছি। একটা ছবির নাম মরুভূমি, কিন্তু তাতে না আছে বালি, না আছে উঠ, না আছে ওয়েসিস। একটা পোড়ো বাড়ির উঠোনের ছবি, তার এক কোণে একটা তুলসী মঞ্চ, আর তার উপর একটা মরা তুলসী গাছ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। স্বর্ণপদক পেয়েছে ছবিখানা। আর একটা ছবির নাম নদী, কিন্তু তাতে জল নেই, সৈকত নেই, নৌকা নেই। আছে শ্যাওলা ঢাকা খানিকটা জায়গা। অনেক সময় নদীর ধারে যেখানে স্রোত থাকে না, সেখানে শ্যাওলা জমে। সেই শ্যাওলাটুকু এঁকেছে স্বচ্ছন্দসুর। হই হই নাম হয়েছে ছবিটা। শ্যাওলার ছবিটা অবশ্য পারফেক্ট। আর একটা ছবি দেখেছিলাম, দেবী প্রতিমা, কিন্তু ছবিটা একটা পুতুলের, বোকা বোকা চেহারা, বোকার মতো হাসছে। আর একটা ছবির নাম তাল গাছ, কিন্তু ছবিতে তাল গাছ নেই। আছে তাল গাছের গোড়ার দিকের খানিকটা অংশ, মাটি থেকে হাত দুই হবে যেখানটা খুব এবড়ো খেবড়ো বিশ্রী, সেইটি এঁকেছে স্বচ্ছন্দসুর। সে অংশটুকু অবশ্য এঁকেছে ভালো। সাধারণত লোকে প্রতি জিনিসকে যেভাবে দেখে, স্বচ্ছন্দসুর সেভাবে দেখে না, বেঁকিয়ে দেখে, এবং বেঁকিয়ে দেখাতে চায়। ওইখানেই ওর অরিজিনালিটি। জগন্নাথবাবু আর এক টিপ নস্যি নিলেন। তারপর পরশুদিন একটা ছোটোখাটো ছবির প্রদর্শনী হয়েছিল আমার বাড়ির কাছে। জ্যোতিষবাবুর বাড়িটা খালি পড়ে থাকে, সেই বাড়িটাই জোগাড় করেছিল ওরা। বাড়ির ঘরগুলো ভালোই, কিন্তু ঘরের আলোগুলো এমন জায়গায় যে সব ছবির ওপর ভালো করে আলো পড়ে না। তাই ওরা এক ইলেকট্রিক ফার্মে খবর দিয়ে দেওয়ালে নানা জায়গায় টেম্পোরারি বাল্ব টাঙাবার ব্যবস্থা করেছিল। আর সেই বাল্ব ফিট করতে এসেছিল খগা। খগার ছবির সম্বন্ধে কোনো কৌতূহল ছিল না,
তার দাদা বিখ্যাত স্বচ্ছন্দ সুরের যে একখানা ছবি এ প্রদর্শনীতে আছে তাও জানতো না সে। বাইরের বারান্দার একধারে বসে বিড়ি ফুঁকছিল সে তার মিস্ত্রি বন্ধু ইউসুফের সঙ্গে। স্বচ্ছন্দ সুরও এসেছিল তার আধুনিক পোশাক পরে, সরু লম্বা পাইপে সিগারেট লাগিয়ে ধোঁয়া ছাড়ছিল তার স্তাবক দলের মাঝখানে বসে। স্বচ্ছন্দ তার ভাই খগাকে কখনো আমল দেয়নি। 5 জনের সামনে তাকে নিজের ভাই বলে পরিচয় দেওয়ার কল্পনাও সে সম্ভবত করতে পারত না। তাছাড়া দুজনে থাকতো দুরকম জগতে। একই রঙ্গমঞ্চে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল না। কিন্তু সেদিন ঘটনাটা ঘটে গেল, আর আমার মাধ্যমেই ঘটল। প্রদর্শনী দেখবার জন্যে আমাকে একটা কার্ড পাঠিয়েছিল ওরা। কার কার ছবি দেখানো হবে তারও একটা ফিরিস্তি ছিল কার্ডে। আমি যখন গেলুম তখন বারান্দায় খগার সঙ্গে দেখা হয়ে গেল প্রথমে। আমাকে দেখে সে বিড়িটা ফেলে দিয়ে উঠে একটা নমস্কার করল। এখানে কি মনে করে দাদার ছবি দেখতে এসেছো নাকি? আগে না, আমি বাল্বগুলো লাগাতে এসেছিলাম। তোমার দাদার ছবি দেখেছো? আগে না। চলো দেখি গিয়ে। খগার যাবার ইচ্ছে ছিল না খুব, কিন্তু আমার কথা এড়াতে না পেরে বললে, চলুন। হলের ভিতরে গিয়ে ঢুকলুম দুজনে। কোথায় তোমার দাদার ছবিটা আছে দেখেছো? না, অত লক্ষ্য করিনি। বেশি খুঁজতে হলো না। সামনেই দেখলুম স্বচ্ছন্দ সুরের আঁকা ছবিখানা ঝুলছে। ছবির নাম মা। ছবিটা দেখে প্রথমে মনে হয়েছিল একটা স্তনের ছবি বুঝি, কিন্তু পরে লক্ষ্য করে দেখলুম স্তন নয়, আব। গালের উপর একটি আব। মায়ের মুখ চোখ কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে খালি গালের খানিকটা অংশ, আর তার উপর ওই আবটা। আবটা এঁকেছে ভালো। আমাকে দেখে স্বচ্ছন্দ এগিয়ে এলো। কেমন লাগছে ছবিটা? খগা আমার পিছনেই দাঁড়িয়েছিল। আমি ফিরে দেখি তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার মতো হয়েছে, রগের শিরগুলো ফুলে উঠেছে। আমি কিছু বলবার আগেই বোমার মতো ফেটে পড়ল খগা। ওই মায়ের ছবি হয়েছে? মায়ের মুখের ওই আপটা ছাড়া আর কিছু দেখতে পাওনি তুমি শুয়োর? খগা তড়াক করে এগিয়ে গেল আর পকেট থেকে ছুরি বার করে ফ্যাঁস করে কেটে দিল ক্যানভাসটা। নাবিয়ে ফেলে দাও ও ছবি রাস্তায়। আমার মায়ের অপমান আমি হতে দেব না। এ কি করলে তুমি রাস্কেল? স্বচ্ছন্দ এগিয়ে আসতেই এক প্রচন্ড ঘুষি ঝেড়ে দিল খগা তার নাকের উপর। রক্তারক্তি কাণ্ড, হই হই ব্যাপার। খগাকে ধরবার জন্য অনেকে এগিয়ে এলো, কিন্তু পারলে না। খগা সবাইকে মেরে ধুনে দিয়ে বেরিয়ে গেল। অসুরের মতো শক্তি তো তার গায়ে। পরে শুনলাম ওটা খগার মায়েরই পোর্ট্রেট। খগার মায়ের গালে নাকি বেশ বড় আব আছে। আর একটা খবর শুনলুম যা আগে জানতাম না, খগার মা স্বচ্ছন্দের মা নয়, সৎমা। স্বচ্ছন্দ নগা শেখরার প্রথম পক্ষের ছেলে। আজ খবর পেলাম খগাকে পুলিশে অ্যারেস্ট করেছে। খগার বউ আমার কাছে এসেছিল, তাকে জামিনে খালাস করেছি, কিন্তু তার হয়ে মোকদ্দমাটা এইবার আমাকে লড়তে হবে। আটের ব্যাপার তো, তাই ভৌমিক মশাইয়ের কাছে আটের তত্ত্বটা জেনে নিতে চাই। আচ্ছা, খগাকে কি রসিক বলা চলবে? ভৌমিক মশাই বললেন, না বোধ হয়। তাহলে কি বলবেন ওকে? সুপুত্র। আর স্বচ্ছন্দ সুরকে? পাজি। ইন্স্যুরেন্সের এজেন্ট যোগুবাবু বললেন, শুধু পাজি নয়, পাজির পা ঝাড়া। সেদিনের মতো সভা ভঙ্গ হলো। মাসখানেক পরে আবার সভা বসেছে। সেদিন আমাদের আলোচ্য বিষয় ছিল ভেজাল। কোন কোন জিনিসের সঙ্গে সাধারণত কোন কোন জিনিস ভেজাল দেওয়া হয় তাই নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন কেমিস্ট যুগল নাগ। উকিল জগন্নাথবাবু প্রবেশ করলেন। আপনার সে মকদ্দমার কি হলো মশাই? প্রশ্ন করলেন যোগুবাবু। মকদ্দমায় হেরে গেল মশাই। খগা সাজা হয়ে গেল, 500 টাকা জরিমানা। তাই নাকি? হ্যাঁ, মকদ্দমা আমি জিততাম, কিন্তু সব মাটি করে দিলেন খগার মা। ভগা তাকে সাক্ষী মেনেছিল। তিনি এসে কোর্টে দাঁড়িয়ে বললেন তিনিই স্বচ্ছন্দ সুরকে তার গালের আবের ছবিটা আঁকতে বলেছিলেন।
তাকে অপমান করবার জন্য সেও ছবি আঁকেনি, তার ফরমাস মতো এঁকেছিল। আমি অনেক জেরা করলুম তাকে, কিন্তু সুবিধা করতে পারলুম না কিছু। খগার মা অটল হয়ে রইলেন। কোর্ট ভেঙে যাবার পর দেখা হলো আমার তার সঙ্গে। বললুম, আপনার মান বাঁচাবার জন্যে আপনার ছেলে এই কাণ্ডটা করলে, আর আপনি কোর্টে দাঁড়িয়ে তারই বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলেন। সত্যি কি আপনি আপনার আর্টটা আঁকতে বলেছিলেন ওকে? খগার মা কি উত্তর দিলেন শুনবেন? না, ও দুষ্টু, তাই ও ওরকম করে এঁকেছে। তার শাস্তিও তো খগা দিয়েছে ওকে হাতে হাতে। কিন্তু এর আর একটা দিক আছে, আমাদের বংশের মুখোজ্জ্বল করেছে খগা নয় ভগা। 10 জনের সামনে তার মাথাটা নিচু হয়ে যাবে, সেটা কি ভালো? তাই আমি ওকে জিতিয়ে দিলুম। আমি আর কি বলবো, ঘাড় বেঁকা গালে আবওয়ালা বুড়িটার মুখের দিকে হতভম্ব হয়ে চেয়ে রইলুম। শুনছি জরিমানার টাকাটা বুড়িই দিয়ে দিয়েছে। আর স্বচ্ছন্দ সুরের খবর কি? সে প্লেনে করে আমেরিকা চলে গেছে। সেখানে ছবির প্রদর্শনী খোলবার জন্যে? না, নাকের প্লাস্টিক সার্জারি করবার জন্যে। নাকটা তো থেতো হয়ে গেছে একেবারে। যোগুবাবু বলে উঠলেন, খগেশ্বর জিন্দাবাদ। আবার শুরু হলো ভেজালের আলোচনা।